হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে বইটা সলভ করছিলাম, সেই বইটার আজকের ক্লাসটা হচ্ছে 20 নম্বর ক্লাস। ঠিক আছে, আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। দেখো ফার্স্ট কোশ্চেন এই আমাদের কি বলা আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তো এখানে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, অনেকটা কোশ্চেনটা অনেকটা বড় হবে। আর পরীক্ষা হলে কি করতে হবে, আমাদের 1 মিনিটের কম সময়ে আমাদের অ্যান্সার করতে হবে। তো এখানে আমাদের যে বেসিক কনসেপ্ট, সেটাও আমাদের এখানে শিখে লাভ নেই, যেহেতু শর্ট ট্রিক্সটাই আমাদের কাজে লাগবে। যদি এখানে যে শর্ট ট্রিক্সটা শেখাবো, ও পরীক্ষা হলে তোমরা সেখানে অ্যাপ্লাই করবে, যে কোনো উৎপাদক বিশ্লেষণে কিন্তু অ্যান্সার চলে আসবে। মেন কথা আমাদের কি, 1 নম্বর। আর এখানে ওখানে তোমাদের মানে ডিটেলসে করতে হবে না, ওখানে তুমি শর্ট ট্রিক্স করে তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো এবার তুমি যত সময় মানে কম সময়ে করতে পারো। দেখো অঙ্কটা আমরা কিভাবে করব, অপশন টেস্ট। কীরকম অপশন টেস্ট, প্রথমে আমি এ এর মান যে কোনো একটা কিছু ধরবো, এমন কিছু ধরবো মানে 1 থেকে শুরু করে একবারে 9 পর্যন্ত, শূন্য ধরবে না। তো 1 থেকে 9 পর্যন্ত। এবার যদি আমি 2 ধরি, 3 ধরি, তো এখানে কিউব আছে, একটু কঠিন হবে। তো এখানে আমি এক কাজ করব, এর মানটাকে 1 ধরবো। তাহলে এখানে 35, প্রথমে আমি কত লিখব, 35 মাইনাস, প্রথমে 35 মাইনাস যেটা আছে সেটাকে লিখলাম। এবার এ কিউব আছে, ঠিক আছে, এ কিউব। এবার এর মানটাকে আমি 1 নিচ্ছি। তাহলে 1-এর কিউব কত হবে, তাহলে এ সমান আমি কত নিলাম, এ সমান আমি 1 ধরলাম। ঠিক আছে, তোমরা 2, 3 যাই হতে পারো। তো এবার যদি তুমি কথার কথা যদি 7ই ধরো, তাহলে এবার 7-এর কিউব করতে অনেকটা কঠিন সময় মানে টাইম লাগবে, তাই আমি এখানে 1 ধরলাম। তাহলে এখানে 1-এর কিউব কত হচ্ছে, 1-এর কিউব হচ্ছে 1 প্লাস 6a এর স্কোয়ার। তাহলে 6a এর স্কোয়ার, এর স্কোয়ার মানে 1, তাহলে 1-এর স্কোয়ার মানে 1, তাহলে 6 ইন্টু 1 মানে হচ্ছে 6, মাইনাস 12 ইন্টু এ অর্থাৎ 12। প্রথমে যোগের কাজটা করো, তাহলে 35 আর 6 যোগ করলে কত হবে, 41। 41 থেকে 1 মাইনাস করলে কত হবে, 40 হবে। 40 থেকে আবার 12 মাইনাস করো, 40 থেকে 12 মাইনাস করলে কত হবে, 28 হবে। তাহলে এটাকে আমরা সলভ করে কত পেলাম, 28 পেলাম। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এখানে এ এর মানটা বসিয়ে আমাদের অ্যান্সার করলে কিন্তু যেটাতে 28 আসবে সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। প্রথম অপশানটা আমরা দেখব, এ এর মান যদি 1 রাখি, তাহলে এখানে কত হচ্ছে, 5 আর 1 হচ্ছে 6 গণিত। এবার এখানে এর মান মানে 1-এর স্কোয়ার 1 মাইনাস 1 প্লাস 7, তাহলে প্লাস মাইনাস কাটা গেল, তাহলে 6 7 42, কিন্তু আমাদের আনতে হবে কত, 28 আনতে হবে, কিন্তু আমরা এখানে কত পেলাম, 42 পেলাম। তাহলে প্রথম এ অপশান হবে না। এবার সি অপশান দেখব, তাহলে 5 এর মানটা হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে কত, 5 মাইনাস 1 মানে হচ্ছে 4 গণিত। এর স্কোয়ার মানে 1-এর স্কোয়ার 1, এদিকে হচ্ছে 1-এর স্কোয়ার 1 মাইনাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 7, তাহলে এদিকে কাটা গেল, তাহলে এদিকে 7 পড়ে থাকলো, তাহলে 4 7 28, তাহলে এটাই আমাদের স্যাটিসফাই করছে। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে কারেক্ট উত্তর এই প্রশ্নের। ঠিক আছে, এই কোশ্চেনের আমাদের কারেক্ট উত্তর কত কি হবে, সি হবে। এরপর পরবর্তী কোশ্চেন, দুটি মূলদ সংখ্যার গুণফল -12/25 হয়, তবে একটি সংখ্যা 36/85 হলে অপরটি কত হবে। দুটি সংখ্যার গুণফল এত বলা আছে, তা একটা সংখ্যা আমাদের এত বলা আছে, তাহলে অপর সংখ্যাটা কত হবে, এটা অপশন ধরেও অ্যান্সারটা করতে পারো। অপশন ধরে কিভাবে তাড়াতাড়ি অ্যান্সারটা হবে, তাহলে এখানে আমি 36/85 আমি এটাকে লিখছি। ঠিক আছে, 36/85 এটাকে লিখলাম। এটার সাথে কত গুণ করতে হবে যেন আমাদের আসে -12/25। তো এখানে আমাদের এটা আছে প্লাসে, কিছু নেই মানে প্লাস আছে। এবার যদি আমি অপশান এটাকে রাখি, তো এটাও আমাদের প্লাসে থাকবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, কিন্তু আমাদের আনতে হবে কি, মাইনাস আনতে হবে। তাহলে আমাদের একটা সংখ্যা মানে অপর ভগ্নাংশটা আমাদের কিন্তু মাইনাস রেখে গুণ করলে কিন্তু অ্যান্সার আসবে। তাহলে অপশান এ তো হবে না, অপশান বিও হবে না, কারণ 15/17 যদি আমি রাখি, তাহলে কত হবে, এখানে আমাদের মাইনাস আসবে না, কারণ এর আগেও প্লাস আছে। ঠিক আছে, তাহলে এটাকেও আমরা চেক করব না। এখানে দেখো মাইনাস দিয়ে একটা আছে, এবার এটাকে আমি চেক করব, যেহেতু একটা প্লাস আছে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে তবেই তো এখানে মাইনাস হবে। তাহলে এখানে মাইনাস কত হচ্ছে, 17/15।
তিন দিয়ে 5 17 85, তাহলে এদিকে হচ্ছে কত 5, 3 দিয়ে কাটা দাও 3 12 36, 3 দিয়ে কাটো 3 5 15, তাহলে এদিকে ওপরে কত হচ্ছে, ওপরে হচ্ছে 12 আর তলায় হচ্ছে কত 5 5 25, আর প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এদিকে -12/25। ঠিক আছে, এবার উত্তরটা চলে এলো। ঠিক আছে, এখানে অপশন ধরেই কিন্তু অ্যান্সারটা তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, কেন আসবে তা এখানে একটু লজিক আছে, যে এখানে প্লাস আছে, এখানে আমাদের মাইনাস রাখতে হবে, তবে প্লাসে মাইনাসে গুণ করে তবেই তো মাইনাস আসবে। এবার এখানেও দেখো এটা তো প্লাস ছিল, পরীক্ষা হলে এটা কিন্তু অ্যান্সার না করেও কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতো, মানে কোশ্চেনটা সলভ না করেও, কারণ তিনটাতেই প্লাস আছে। যদি আমি প্লাস রেখে যদি রাখি তাহলে প্লাসে প্লাসে প্লাস হতো, কিন্তু এখানে আমাদের মাইনাস চেয়েছে। ঠিক আছে, এভাবে অ্যান্সারগুলো করবে। প্রতি কিলো গমের বর্তমান মূল্য হচ্ছে 20 টাকা এবং পূর্বে এই মূল্য ছিল 25 টাকা। পরিবারের খরচ একই রেখে গমের ব্যবহার বৃদ্ধি পাবে। তাহলে বর্তমান যে মূল্য সেটা হচ্ছে 20 টাকা। আগে মূল্য কত ছিল, এটা হচ্ছে বর্তমান। আগে কত ছিল, আগে ছিল 25 টাকা, এখন হচ্ছে 20 টাকা। এবার বলা আছে পরিবারের খরচটা বর্তমান হচ্ছে 20 টাকা, মানে কমে গেছে, বর্তমানে কমে গেছে, তাহলে খরচ সে একই রাখবে, মানে সে 25 টাকাই রাখবে। তাহলে গমের ব্যবহারটা কত বৃদ্ধি করতে হবে, তাহলে এখানে 25 থেকে মানে 20 ছিল, আগে 25 করতে হবে, তাহলে কত বৃদ্ধি করতে হবে, 5 বৃদ্ধি করতে হবে। কত থেকে বৃদ্ধি করছে, 20 থেকে বৃদ্ধি করতে হবে, ইন্টু পার্সেন্টেজের 100। 5 দিয়ে কাটা দাও 4 5 20, 4 দিয়ে কাটা দাও 4 25 100, 25% হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, 25%। একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7। তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত টাকা। তাহলে এখানে আমাদের প্রথমে কত বলা আছে, 1 টাকা 50 পয়সা 25 পয়সা। তাহলে 1 টাকা লিখলাম, 50 পয়সা, 50 পয়সাটাকে টাকা করলে কত হবে, 1/2 টাকা হলো। আর 25 পয়সার টাকা করলে কত হবে, মানে 100 দিয়ে আমি ভাগ করছি জাস্ট, অর্থাৎ 1/4 টাকা হলো। এখানে মুদ্রার সংখ্যা অর্থাৎ কয়েন যে রেশিও, সেটার যে রেশিও সেটা কত বলা আছে, 2:3:7 বলা আছে। এবার এখানে মুদ্রা যতটা আছে, কিন্তু এখানে 384টি মুদ্রা আছে, কিন্তু এখানে আমরা কতটা মুদ্রা আছে, 7 3 10 12টি মুদ্রা আছে, 12 ইউনিট মুদ্রা আছে, কিন্তু বলা আছে কত 384টি মুদ্রা। তাহলে 12 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত, 384। তাহলে এটা বলতে পারি এই 12 ইউনিটের ভ্যালুই হচ্ছে 384। ঠিক আছে, তাহলে 1 ইউনিট সমান কত হবে, তাহলে এদিকে হচ্ছে 3 12 36 আর 12 2 24। তাহলে এখানে মুদ্রা কতটা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 32। 1 ইউনিটের ভ্যালু 32, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে হচ্ছে 64টি মুদ্রা আছে। 3 ইউনিটের ভ্যালু কত হবে, 96টি মুদ্রা আছে। আর এদিকে 7 ইউনিটের মান কত হবে, তাহলে 7 2 14 4 হাতে থাকলো, 7 2 14, 3 7 21 আর 1 22, 224টি মুদ্রা আছে। এবার আমাদের কি চেয়েছে, প্রাইস মুদ্রাগুলির মোট মূল্য কত টাকা, মানে আমাদের প্রাইসের রেশিওটা চেয়েছে। ঠিক আছে, রেশিও তো চাইনি, মানে জাস্ট আমাকে মানটা বের করতে হবে। তাহলে 64টি মুদ্রা আছে, 64টি কয়েন আছে। 1 টাকার কয়েন 64টি কয়েনে কত টাকা হচ্ছে, ভালো করে বুঝবে। 1 টাকা আমাদের আছে আর কয়েন হচ্ছে 64টা, তাহলে 1 টাকার 64টা কয়েনে কত টাকা হচ্ছে, 64 টাকা হচ্ছে, অর্থাৎ 64 গুণিত 1। এবার 96টা কয়েন আছে, টাকা হচ্ছে 1/2, তাহলে এখানে 96 এর সাথে 1/2কে গুণ করো, তাহলে এত টাকা হচ্ছে। 224টা কয়েন আছে আর টাকা হচ্ছে কত, 1/4 টাকা, তাহলে মোট কত টাকা হচ্ছে। এইটার যেমন প্রথমটা যেমন গুণ করলাম, প্রতিটাই আমরা গুণ করব। তাহলে প্রথমে হচ্ছে 64 টাকা, তারপরে এটা 2 দিয়ে কাটা দাও, 4 2 8, 8 2 16। এদিকে এটাকে 4 দিয়ে কাটা দাও, অর্থাৎ 4 5 20, 4 6 24, 110 120। আর এদিকে কত হচ্ছে, 120 100
168, ঠিক আছে। এটাকে যোগ করে টোটাল প্রাইস আমাদের চেয়েছে যে তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত টাকা। তাহলে এখানে মুদ্রাগুলির আমরা মোট মূল্য পেয়ে গেলাম, একটা 64 টাকা, তারপর একটা 48 টাকা, আর একটা হচ্ছে 56 টাকা। টোটাল কত টাকা হচ্ছে? টোটাল হচ্ছে 168 টাকা, ঠিক আছে। টোটাল হচ্ছে 168 টাকা হয়ে যাবে। কারেক্ট উত্তর অপশন সি। রহিম আর তার কাকুর বয়সের পার্থক্য 30 বছর। 7 বছর পর যদি তাদের মোট বয়স 66 বছর হয়, তাহলে রহিমের কাকুর বর্তমান বয়স কত হবে? রহিমের বয়স যদি আমি এক্স ধরি, তাহলে তার কাকুর বয়স কত হবে বলো তো? তাহলে আমি তার কাকুর বয়সটাকে আঙ্কেল ধরছি, ঠিক আছে। তার কাকুর বয়স পার্থক্য, তাদের বয়সের পার্থক্য বলা আছে 30 বছরের, তাহলে তার কাকুর বয়সটা হবে এক্স প্লাস 30, যেহেতু বড়। এবার এখানে তুমি যদি রহিমের কাকুর বর্তমান বয়স, অর্থাৎ তার কাকুর বয়সটাকে তুমি যদি এক্স ধরতে, তাহলে রহিমের বয়স এক্স মাইনাস 30 করতে পারতে না। কেন? কারণ ওখানে আমাদের ক্যালকুলেশনে অসুবিধা হবে। জাস্ট ছোট থেকে বড়টা করবে, যে রহিমের বয়স যদি এক্স হয়, তাহলে তার কাকুর বয়স কত হবে? এক্স প্লাস 30। এদের দুজনের যে পার্থক্য সেটা কত? 30 ইউনিটের পার্থক্য বা 30 বছরের পার্থক্য এখানে বলাই আছে। এবার 7 বছর পর যখন বলবে যোগ করব, আগে যখন বলবে তখন কি করব? বিয়োগ করব। 7 বছর পরে বলা আছে, তাহলে রহিমের বয়স কত হবে 7 বছর পরে? এক্স প্লাস 7 হবে। তার কাকার বয়স কত হবে? এক্স প্লাস 30 প্লাস 7 মানে কত? এক্স প্লাস 37 হবে তার কাকুর বয়স। এবার এখানে বলা আছে তাদের মোট বয়স কত? 66। তাহলে এখানে তাদের মোট বয়সটাকে অর্থাৎ যোগ করে দাও, তাহলে যোগ করলে কত হবে? 66 বলা আছে। এটা হচ্ছে আমাদের শর্তানুসারে। এক্স আর এক্স যোগ করলে কত হবে? 2x হবে, প্লাস 7 আর এদিকে কত হচ্ছে? 7 7 14 অর্থাৎ 44। এইটা ইকুয়াল টু কত? এইটা ইকুয়াল টু হচ্ছে 66, প্লাস 44 এদিকে গেলে মাইনাস 44 হয়ে যাবে। তাহলে 2x সমান কত? 2x সমান হচ্ছে 22। তাহলে এখানে 2 দিয়ে কাটা দিলে কত হবে? 11। তাহলে 2 দিয়ে কাটা দিলে কত হবে? 11। এক্স এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? 11 পেয়ে গেলাম। রহিমের কাকুর বর্তমান বয়স চেয়েছে, তাহলে রহিমের বয়স আমরা কত পেলাম? এক্স, অর্থাৎ এক্স এর মান, রহিমের বয়স হচ্ছে 11, কিন্তু তার কাকুর বয়স কত? তাহলে 11 প্লাস 30, 11 প্লাস 30 সমান হচ্ছে 41। তাহলে তার কাকুর বয়স হবে 41 বছর। একটি জেলায় জনসংখ্যা 2,96,000, এর মধ্যে 1,66,000 জন পুরুষ। মোট জনসংখ্যার 50% স্বাক্ষর। যদি পুরুষদের মধ্যে 70% স্বাক্ষর হয়, তবে মহিলাদের মধ্যে কতজন স্বাক্ষর? এখানে নিরক্ষর বলে কিছু চাইনি। মোট জনসংখ্যা হচ্ছে 2,96,000। মোট জনসংখ্যার 50% কি বলা আছে? স্বাক্ষর বলা আছে। তাহলে এখানে টোটাল জনসংখ্যার, অর্থাৎ টোটাল জনসংখ্যার পপুলেশনের যে স্বাক্ষর, অর্থাৎ লিটারেচার, ঠিক আছে, এল দ্বারা সেটাকে প্রকাশ করছি। টোটাল পপুলেশন লিটারেচার অর্থাৎ মোট জনসংখ্যার স্বাক্ষর কতটা? তাহলে এখানে 2,96,000 তো আমাদের কি জনসংখ্যা, ওই জনসংখ্যার 50% মানে কত? 1/2 হচ্ছে স্বাক্ষর। এটাকে 2 দিয়ে কাটা দিলে 2 একে 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর এদিকে হচ্ছে 3টে 0, 1,48,000। এটা কি টোটাল পপুলেশনের মধ্যে 50%, ঠিক আছে। এটা টোটাল এখানে টোটাল পপুলেশন লিখাটা ভুল হবে। এখানে টোটাল পপুলেশনের 50% হলো কি? স্বাক্ষর, মানে কত? 1,48,000। যদি পুরুষদের মধ্যে 70% স্বাক্ষর হয়, তাহলে পুরুষ কতজন আছে? এবার পুরুষ আমাদের ম্যান আর ওম্যান আমাদের চেয়েছে, তাহলে ম্যান কতজন আছে? ম্যান হচ্ছে 1,66,000 কিন্তু মানুষ আছে, ওইটার 70% হচ্ছে কি? স্বাক্ষর। তাহলে 1,66,000-এর এবার লিটারেচার কতজন আছে? তাহলে 1,66,000-এর 70%, 70% উঠে তলায় 100 হলো। তাহলে এদিকে 0 0, এদিকে একটা 0, এদিকে একটা 0 কাটা গেল। 7 দিয়ে কাটা দাও, গুণ হবে। তাহলে এদিকে দুটো 0, 6 7 42 2, 6 7 42 আর 4 46, থাকলো 4, 7 11,000,
1,16,200, ঠিক আছে। এটা হচ্ছে কি পুরুষ লিটারেচার, মানে পুরুষদের মধ্যে 70% হচ্ছে সাক্ষর মানে শিক্ষিত। এবার এখানে আমাদের কি বলা আছে, মহিলাদের মধ্যে কতজন সাক্ষর বা শিক্ষিত। তাহলে এখানে টোটাল পপুলেশনের 1,48,000 জন আমাদের কি টোটাল পপুলেশনের এই 50% হচ্ছে শিক্ষিত। তার মধ্যে পুরুষ শিক্ষিত হচ্ছে এতটা, তাহলে মহিলা শিক্ষিত কতটা হবে? তাহলে 1,48,000 থেকে এই পুরুষটা মানে এইটা হচ্ছে টোটাল, এটা এখন ধরে নাও টোটাল শিক্ষিত। টোটাল শিক্ষিতর মধ্যে মানুষ অর্থাৎ পুরুষ যে শিক্ষিত সেটা হচ্ছে 1,16,200। তাহলে এখানে মহিলা শিক্ষিত কতটা হবে? তাহলে এইখানে টোটাল যে শিক্ষিত থেকে এই পুরুষ শিক্ষিত মাইনাস করে দিলেই আমরা কি পেয়ে যাব? মহিলা শিক্ষিত। তাহলে 1,48,000 থেকে 1,48,000 থেকে আমরা মাইনাস করব কত? 1,16,200, এটা আমরা মাইনাস করব। তাহলে এদিকে 0 0 8 6 1 7 1 8 আর এদিকে হচ্ছে 3, 31,800। এই 31,800 এটা হচ্ছে মহিলা অর্থাৎ ওম্যান লিটারেচার, ঠিক আছে, মহিলা শিক্ষিত 31,800। ক্রয়মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ থাকবে? এবার আমাদের এখানে প্রথমে কি করতে হবে বলা আছে, দেখো ক্রয় মূল্য কত হারে বাড়িয়ে লিখতে হবে, মানে ক্রয় মূল্যটা আমাদের লিখতে হবে মেন কথা। তাহলে এখানে ক্রয় মূল্য যদি আমি লিখি তাহলে এখানে আগে আমি এখানে মার্কেট প্রাইস আর বিক্রয় মূল্যটা বের করব। মানে 10% ডিসকাউন্ট, কমিশন মানে হচ্ছে কি ডিসকাউন্ট। 10% মানে কত? 1/10, ঠিক আছে, পার্সেন্ট উঠে তলায় 100, মানে কাটাকুটি করে 1/10। তাহলে ডিসকাউন্ট বলা থাকলে মার্কেট প্রাইসটা কত হয়? 10 ইউনিট, আর 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছে মানে বিক্রয় মূল্য কত হচ্ছে? 9 টাকা। এবার এখানে কি বলা আছে, দিয়েও তার 20% লাভ হচ্ছে। 20% মানে কত? 1/5। এটা প্রফিট বলা আছে। প্রফিট বা লস যাই বলা থাকুক, নিচেরটা হয়ে যায় ক্রয় মূল্য, যে 5 টাকায় কিনে 1 টাকা লাভ মানে বিক্রি করেছে কত টাকায়? 6 টাকায়। এবার ক্রয় মূল্য যখন আমি বের করব তখন আমি কি করব, এই যে এখানে বিক্রয় মূল্য 6 আছে, এটা হচ্ছে 9, তাহলে এটা বলতে পারি আমরা 6 সমানই হচ্ছে 9। এখানে যদি আমাকে এখানে যদি আমাকে মার্কেট প্রাইস বের করতে বলতো তাহলে এখানে 9 সমান আমি 6 লিখতাম, ক্লিয়ার। কিন্তু এখানে আমাদের ক্রয় মূল্য বের করতে বলেছে, তাই আমি কি করব, এখানে ক্রয় মূল্য কত আছে? 5, তাহলে এখানে আমি এটা করব যে এইটা সমান হচ্ছে এটা মাথায় রাখবে। তাহলে 1 সমান কত? 1 সমান হচ্ছে 9 তলায় হচ্ছে 6, 3 3 9, 3/2। এবার ক্রয় মূল্য আমরা বের করতে পারবো কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 3/2 গণিত হচ্ছে 5, তাহলে 3 5 15, 15 তলায় হচ্ছে কত? 15 তলায় হচ্ছে 2, ঠিক আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে এবার বলা আছে যে একটা আমরা কি পেলাম? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত পেলাম? 15/2, ঠিক আছে। আর এদিকে আমাদের বিক্রয় মূল্য মার্কেট প্রাইস কত আছে লিখিত অর্থাৎ মুদ্রিত মূল্যটা, সেটা হচ্ছে 10। এই দুইটাকে এদিকে গুণ করে দাও, তাহলে 10 দুগুণে 20 হয়ে গেল। এবার বলা আছে দেখো ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে। তাহলে এখানে বিক্রয় মূল্য ধার্য করলে মানে শতকরা কত বাড়াতে হবে? তাহলে 15 থেকে 20-তে গেলে মানে ধার্য মূল্য কত বাড়াতে হচ্ছে? 15 থেকে 20-তে ক্রয় মূল্য আমাদের 5 বাড়াতে হচ্ছে। কত থেকে বাড়াতে হচ্ছে? 15 থেকে বাড়াতে হচ্ছে। কত পার্সেন্ট বাড়াতে হচ্ছে? পার্সেন্ট আনার জন্য 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 দিয়ে কাটা দাও 3, তাহলে 100/3, মানে 33 3 99, 1 ভাগশেষ থাকছে অর্থাৎ 33 পূর্ণ 1/3% হয়ে যাবে কারেক্ট উত্তর। বার্ষিক 2% হার সুদে 360 টাকা, 1 বছর 4 মাসে সুদে আসলে কত টাকা হবে? 360 টাকা, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আর এটা রেট, এটা হচ্ছে টাইম। তাহলে এখান থেকে আমরা সুদ আসল অর্থাৎ প্রথমে সুদটা বের করব। সুদের ফর্মুলা আমরা কি জানি? PRT/100। তাহলে পি কত আছে? 360 টাকা,
রেট কত আছে, রেট হচ্ছে 2% ইন্টু টাইম। টাইম এবার 1 বছর, এই মাসটাকে এই 4 মাসটাকে বছর করে নাও, তাহলে 4 তলায় 12 দিয়ে ভাগ করো, তাহলে এটা আমাদের 4/12 বছর হয়ে গেল। তাহলে 1/3 বছর এটা হয়ে গেল। তাহলে এটাকে যদি সলভ করো, 3 একে 3 আর একে হচ্ছে 4/3 বছর। তাহলে এটাকে সলভ করে কত পেলাম, 4/3 বছর। তাহলে এখানে গুণ করে দাও, তাহলে 4/3। এটা বাই কত, এটা বাই হচ্ছে 100। ঠিক আছে, এটা বাই হচ্ছে 100। তাহলে এইদিকে এবার এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কাটা দাও, 3 দিয়ে কাটা দাও, 3 বারং 36। তাহলে এদিকে আমি আর কাটাকুটি করব না, যেহেতু আবার এই ভাগ করতে হবে। তখন 4 দুগুণে 8, 8 বারং 96, 4 দুগুণে 8, 8 বারং 96, আর তলায় 10 আছে, অর্থাৎ 9.6 হলো। নিচে একটা শূন্য আছে, ওপরে 1 ঘর দশমিক চলে গেল, অর্থাৎ 9.6 হলো। এবার এখানে কি বলা আছে, এটা পেলাম সুদ। আমাদের চেয়েছে সুদ আসল, তাহলে এখানে অ্যামাউন্ট আমাদের চেয়েছে, তাহলে সুদ তো পেয়েছি কত, 9.6, আর আসল কত আছে 360। তাহলে এখানে 360-এর সাথে 9.6 যোগ করলে কত হবে, 369.6। এটা হয়ে যাবে কারেক্ট উত্তর, 369.6। অপশান ডি। কমলের বর্তমান বয়স 47 বছর এবং তার স্ত্রীর বয়স 38 বছর। তাহলে প্রেজেন্টে কমলের যে বয়স সেটা কত বলা আছে, সেটা বলা আছে 47 বছর। ঠিক আছে, আর তার ওয়াইফের যে বয়স সেটা কত বলা আছে, 38 ইয়ার্স। এবার বলা আছে তাদের বিবাহের সময় কমলের বয়স আর তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল। এবার আগে বলা আছে, বের করতে হবে। তাহলে ধরে নিলাম এক্স বছর আগে, তাহলে আগে বললে মাইনাস করতে হয়। তাহলে এখানে 47 মাইনাস এক্স একটা করলাম, সেটা ছিল কমলের বয়স। তার বিবাহের সময় কমলের বয়স কত ছিল, 47 মাইনাস এক্স। আর তার ওয়াইফের বয়স কত ছিল, 38 মাইনাস এক্স। কিন্তু তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল বলা, মানে কমলের বয়স সমান কি, তার স্ত্রীর বয়সের 1.5 গুণ। তাহলে তার স্ত্রীর বয়সের সাথে 1.5-কে গুণ করে দাও, মানে 1.5 গুণ করে দাও, মানে তার কমলের বয়স যদি 1 হয় তাহলে তার স্ত্রীর বয়সের কত ছিল, 1.5 গুণ, তাহলে 1.5। এবার তোমরা কি বলবে, এটা একে ইকুয়াল করো। এবার তোমরা বলবে যে তার স্ত্রীর বয়সের 1.5 গুণ, তাহলে এখানে তার স্ত্রীর বয়স যদি 1 হয়, কমলের বয়সকে 1.5 গুণ করতে হতো। কিন্তু এখানে আমি উল্টোটা কেন করলাম, যদি এখানে ধরো 2x সমান 3y লিখি, 2x এটা ইকুয়াল টু আমি 3y লিখি, তখন আমাদের কি করতে হয়, এই যে x এর মান কোনটা বলো তো, 2 যে বসে আছে এটা কি x এর মান না, এর বিপরীতে যেটা বসে আছে, অর্থাৎ x এর মান হচ্ছে 3 আর y এর মান কত, y এর মান হচ্ছে 2। সেরকম এখানে আমাদের এই কনসেপ্টটা অ্যাপ্লাই হয়েছে। এখানে যদি কমলের সাথে 1.5 গুণ করে দিতাম, তাহলে এটা অ্যাকচুয়াল হয়ে যেত তার ওয়াইফের বয়সটা। কিন্তু এখানে বলা আছে তার স্ত্রীর বয়সের 1.5 গুণ, তাহলে কমলের সাথে 1.5 গুণ করলে কিন্তু সেটা হতো না। কারণ এটা দেখো 2-এর সাথে x গুণ হয়ে আছে, মানে এই 2/x, এই x এর মান কিন্তু 2 নয়, x এর মান হচ্ছে 3। তাহলে এখানে যে এইদিকে আমি 1.5 গুণ করলাম, তাহলে এটা কি কমলের, কিন্তু কমলের সাথে গুণ হওয়ার কথা, তাহলে এইটা স্যাটিসফাই হচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে এর পেছনে লজিক। যখন স্ত্রীর বয়সের 1.5 গুণ বলা আছে, তাহলে তার স্ত্রীর সাথে 1.5 গুণ করলাম। কমলের বয়সের 1.5 গুণ বলা থাকলে তাহলে কমলের সাথে 1.5 গুণ করতাম। ঠিক আছে, তাহলে এটাকে এই দশমিক উঠালে 10 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে 2, কোনাকুনি গুণ করো, তাহলে এদিকে হচ্ছে 7 দুগুণে 14 আর 4 দুগুণে 8, 94। আবার এক্স গুণ করলে কত হবে, -2x সমান কত, 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 3 9, 2 11, 114 মাইনাস কত, মাইনাস হচ্ছে 3x। -2x যেটা আছে আমি সেটাকে রেখে দিলাম, -3x সমানের এদিকে নিয়ে চলে এলাম, অর্থাৎ +3x হলো। আর এদিকে আমাদের 114 আছে, আর +94টা সমানের এদিকে গেলে -94। ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে এই 3x থেকে 2x মাইনাস করলে কত হয় x, আর বড়টার আগে প্লাস সাইন আছে মানে +x, আর এটা সমান কত, এটাকে মাইনাস করলে কত হবে, এদিকে হচ্ছে 6 14 20, x সমান কত পেলাম আমরা 20। তাহলে x বছর আগে তাদের বিবাহ হয়েছিল, তাহলে x এর মান কত পেলাম 20, অর্থাৎ 20 বছর আগে তাদের বিবাহ হয়েছিল। একজন লোক 4 টাকায় 5টি জিনিস ক্রয় করলেন এবং 5 টাকায় 4টি জিনিস বিক্রয় করলেন, তবে তার শতকরা লাভ কত। তাহলে একদিকে লিখব সিপি
আর একদিকে লিখব এসপি। সবসময় আমি একটা দ্রব্যের দাম বের করতে বলেছি, মানে 5টা দ্রব্যের দাম হচ্ছে 4 টাকা, তাহলে একটা দ্রব্যের দাম কত, তাহলে এখানে হচ্ছে কত 4/5 টাকা। একই রকমভাবে 4টা দ্রব্যের দাম 5 টাকা, তাহলে একটা দ্রব্যের দাম কত হবে, তাহলে 5/4 টাকা। ঠিক আছে, এবার এই 4 আর 5-এর লসও কত হবে 20, তাহলে এখানে 20 গুণ করলাম, এটাকেও 20 গুণ করলাম, তাহলে এদিকে 4×5 20 অর্থাৎ 4×4 16, আর এদিকে হচ্ছে কত 4×5 20 অর্থাৎ 5×5 25, 16:25। ঠিক আছে, যে 16 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ কত হচ্ছে, তাহলে 9 টাকা লাভ। কত টাকার মধ্যে, 16 টাকার মধ্যে, ইন্টু পার্সেন্টেজের 100 করে দাও। তাহলে এই 4 দিয়ে কাটা দাও, 4×4 16, 4 দিয়ে কাটা দাও, 4×25 100। তাহলে এদিকে 5×9 45-এর 5, হাতে থাকলো 4, 9×2 18, আর 4-এ হচ্ছে 22, 225, তলায় হচ্ছে কত 4। 4 দিয়ে কাটা দাও, 4×5 20, 4×6 24, 1 ভাগ শেষ থাকছে, তাহলে 56.1/4, এটা হয়ে যাবে শতকরা লাভ। এবিসি একটি যৌথ ব্যবসায় 4:5:6 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি লভ্যাংশের অনুপাত এত হয় তবে তাদের সময়ের রেশিও চেয়েছে। তাহলে এ বি সি, এটাকে আমরা লিখলাম যে এ অনুপাত বি অনুপাত হচ্ছে সি। ঠিক আছে, এ অনুপাত বি অনুপাত সি। এদের যে বিনিয়োগ ইনভেস্টের রেশিও সেটা কত বলা আছে, 4:5:6, এটা হচ্ছে আমাদের ইনভেস্টের রেশিও। ঠিক আছে, আর এদিকে আমাদের প্রফিটের রেশিও কত বলা আছে, প্রফিটের রেশিও বলা আছে 2:3:4, এটা হচ্ছে আমাদের প্রফিটের রেশিও। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে ইনভেস্ট আর প্রফিট বলা আছে, আমাদের টাইমের রেশিও বের করতে হবে। তাহলে আমাদের এখানে টাইমের রেশিও বের করতে হবে। আমরা কি জানি, প্রফিট ইকুয়াল টু কি, প্রফিট ইকুয়াল টু ইনভেস্ট ইনটু টাইম। তাহলে টাইম ইকুয়াল টু কি বলতে পারি, তাহলে প্রফিটকে ইনভেস্ট দিয়ে ভাগ করে দিলে আমরা টাইম পেয়ে যাব। তাহলে প্রফিট এখানে কত ছিল 2, তাহলে 2কে এখানে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা প্রথমটার আমরা টাইম। দ্বিতীয়টার ক্ষেত্রে কি পাবো, 3/5, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের টাইম। তৃতীয় ক্ষেত্রের টাইম কত পাবো, তাহলে প্রফিট বাই হচ্ছে ইনভেস্ট, মানে 4/6। ঠিক আছে, তাহলে এদিকে এই 2 দিয়ে এটা কাটো, 1/2 হচ্ছে, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 3, তাহলে 2, 5 আর 3-এর যে লসাগু সেটা কত হবে, 30 হবে। তাহলে প্রথমে 1/2 এর সাথে আমরা 30কে গুণ করব, 1/2 এর সাথে 30কে গুণ করব, 3/5 এর সাথে 30কে গুণ করব, আর এদিকে কত 2/3 এর সাথে আমরা 30কে গুণ করব। তাহলে এদিকে আমাদের কত হবে, 2 দিয়ে কাটা দাও, এদিকে হচ্ছে কত 15, আর এদিকে 5×6 30, 3×6 18, আর এদিকে কত 3×10 30, 10×2 20, তাহলে 15:18:20, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর।